জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষ। ঢাকায় 161 জনের প্রার্থিতা বৈধ, বাতিল 81টি। কাল থেকে আপিলের সুযোগ। দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে জানালেন উপদেষ্টা। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 53 টাকা। ভেনেজুয়েলা অস্থায়ী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার। এটি বিশ্ব রাজনীতিতে বিরল ঘটনা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এবং মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারত ক্রীড়াঙ্গনে উত্তেজনা। টি-20 বিশ্বকাপে দল পাঠাচ্ছে না বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ঢাকা মহানগর ও জেলার 20টি সংসদীয় আসনের 161টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 81 জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একটি স্থগিত রয়েছে। বৈধ প্রার্থীর বিপক্ষে এবং বাতিল মনোনয়নের পক্ষে নির্বাচন কমিশন বরাবর আপিলের সুযোগ থাকছে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এক ব্রিফিংয়ে তথ্য জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আরও জানাচ্ছেন MR আসাদ। ঢাকার 20টি সংসদীয় আসনকে 3টি ভাগে বিভক্ত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, 2, 3, 19 ও 20-এর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেজাউল করিম। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর বাকি 13টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন চৌধুরী। ডিসেম্বরের 30 তারিখ থেকে রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এই 3টি কার্যালয়ে। নির্বাচন কমিশন থেকে দেয়া তালিকায় দেখা যায় 6 দিনের যাচাইয়ে মোট 238টি মনোনয়নপত্রের মধ্যে 161টি বৈধতা পেয়েছে, বাতিল হয়েছে 81টি। স্থগিত রয়েছে ঢাকা 18 আসনের জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি আসনে 20 মনোনয়নপত্রের বিপরীতে বৈধতা পেয়েছে 12টি। 186 ঢাকা 13 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি সংক্ষুব্ধরা ইসি বরাবর আপিলের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি সংসদীয় আসনে দায়েরকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। 3টি আসনের 35টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 22 জনের মনোনয়নপত্র বৈধ এবং 12 জনের বাতিল করা হয়েছে। ফরিদপুর 1 আসনে 15 জনের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল এবং 6 জনের স্থগিত করা হয়েছে। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 62 জন প্রার্থীর মধ্যে 47 জনের মনোনয়নপত্র বৈধ এবং 15 জনের বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সিরাজগঞ্জে 3 আসনে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 19 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জে 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষে 32 প্রার্থীর মধ্যে 14 জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহের মনোনয়নপত্র বৈধ এবং বাতিলের চিত্রটা কেমন আমাদেরকে জানাবেন? মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল আজকে, কিন্তু ময়মনসিংহের যে 11টি আসন তার মধ্যে 4টি আসনের কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং 4টি আসন থেকে কিন্তু 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর আপনি জানেন যে গতকালকে কিন্তু যে সব মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছিল সেখানে কিন্তু 11 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং প্রথম দিনে কিন্তু
5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তো ময়মনসিংহের মোট 11টি আসনের মধ্যে কিন্তু 28 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 1 জনের মনোনয়ন কিন্তু স্থগিত রয়েছে। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে নির্বাচন কমিশন এবং সূত্র এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটি আমরা জানতে পেরেছি যে মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র এবং বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বেশিরভাগ বাতিল হয়েছে এবং তাদের যে 1% ভোটের যে বিষয়টি সেই বিষয়টিতে অনেক গরমিল ছিল এবং যে তথ্যের অনেক গরমিল ছিল এবং তারা যে হলফনামা দিয়েছে সেই হলফনামায় অনেকেই তথ্য গোপন করেছিল, যে কারণে কিন্তু তাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে এবং যারা মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে তাদের কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এবং যাদের বাতিল হয়েছেন এবং তাদের কর্মী সমর্থকদের মাঝে কিন্তু একটি হতাশা বিরাজ করছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। তো এই ছিল ময়মনসিংহ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ। জেরিন। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলিম ইমাম মজুমদার। তিনি বলেন, খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারি গুদামে বর্তমানে 20,27,420 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে 16,96,787 টন চাল, 2,33,224 টন গম এবং 9,07,409 টন ধান। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির ওপরে পড়বে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এখন যে অবস্থা আছে আল্লাহর রহমতে অত্যন্ত কমফোর্টেবল এবং আমরা যে আমাদের সরকারের যেটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে এটা অত্যন্ত সচল আছে, সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলি আমরা পরিচালনা করতে পারছি। আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি এটা বাজারের হিসেবে মেকানিজম হিসেবে আমরা দেখি, যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। 53 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1,306 টাকা নির্ধারণ করেছেন জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আজ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিইআরসি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় এ সংকট। পরিস্থিতি সামাল দিতে সিঙ্গাপুর থেকে এলপিজি আমদানির চিন্তা ভাবনা চলছে বলেও জানান বিইআরসি চেয়ারম্যান। ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। প্রতি কেজি এলপিজির মূল্য ডিসেম্বর মাসে ছিল 104.41 টাকা, এটি জানুয়ারি মাসে হয়েছে 108.83 টাকা। এখানে বেড়েছে কেজি প্রতি 4 টাকা 42 পয়সা। প্রতি লিটার অটো গ্যাস ডিসেম্বর মাসে ছিল 57.32 টাকা, এটি জানুয়ারি মাসে হবে 59.80 টাকা। এখানে বেড়েছে 2.48 টাকা। সহপাঠী হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে রাজধানী ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গেল ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। সকালবেলা বাচ্চাকে যখন দিতে আসলাম তখন গাড়ি ছিল না, তখন অনেকটা পথ আমাকে বাসা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর অফিসে দেখা যাচ্ছে যেতে হয়। আবার আসার সময় দেখা যাচ্ছে অনেকটার পিছনে নেমে তারপর আবার হেঁটে আবার অনেকখানি আসতে হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে সবার নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন দেশে থেকে সবার জন্যই লড়াই সংগ্রাম করে গেছেন বলেও জানান তিনি। ওনাকে হারিয়ে আমরা শুধু দেশ না, আমাদের এশিয়ার অন্যতম একজন নেত্রী। উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার জান্নাত, আমরা আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করুন, আমরা এই দোয়া করি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেও স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জায় ব্যস্ত স্টল মালিকরা। এখন পর্যন্ত ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি হাতে গোনা। বিক্রেতাদের আশা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে, তখন জমজমাট হবে বেচাকেনা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। দর্শনার্থীরা মেলা গেট ছাড়াও অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। দেশের বাইরে খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার মার্কিন আদালতে তার বিচার হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থার সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনায় আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়, যাকে বিশ্ব রাজনীতিতে বিরল ঘটনা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একে সমসাময়িক বিশ্ব রাজনীতির বিরল ঘটনা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এএসএম আলী আশরাফ জানান, আন্তর্জাতিক আইনে এর কোনো বৈধতাই নেই। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক প্রথা, সেই মানদণ্ডে এগুলোর নজির নাই বললেই চলে। মার্কিন যুক্তরাষ্ট্র এই বার্তাটা দিচ্ছে যে এই পররাষ্ট্রনীতির উদ্দেশ্য বাস্তবায়নে সামরিক শক্তির প্রয়োগ করতে সে পিছু পা হবে না, এবং সেই সামরিক শক্তির প্রয়োগটা যদি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক রীতির ব্যত্যয় ঘটায়, তাহলে সে সেটার চাইতে তার নিজের জাতীয় স্বার্থটাকে বড় করে দেখছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, জাতিসংঘ, এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো বলছে এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়েও আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ঐশী আলম, মোহনা সংবাদ। বাংলাদেশ ভারত ক্রিকেটে উত্তেজনা প্রসঙ্গ। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রীড়াঙ্গনে চলছে উত্তেজনার পারদ।
নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে চায় না বাংলাদেশ। এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ভারতের পরিবর্তে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মুস্তাফিজকে বাদ দেয়া ভারতের কট্টর জাতীয়তাবাদ চেতনারই বহিঃপ্রকাশ। এদিকে ক্রীড়া উপদেষ্টার দাবির প্রেক্ষিতে আইপিএলের সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখার কথা বলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মুদাসসির আলী প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে ডাক পান কলকাতা নাইট রাইডার্সে। এ নিয়ে ভারতের অভ্যন্তরে তীব্র আপত্তির পর দেশটির ক্রিকেট বোর্ড আইপিএলকে নির্দেশ দেয় মোস্তাফিজকে বাদ দিতে, পরে তাকে ছেড়ে দেয় কেকেআর। এ বিষয়ে নিন্দা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিভিন্ন মহল থেকে দাবি উঠে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ও বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের। সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সম্প্রচার বন্ধের বিষয়টি পর্যালোচনা করা হবে। রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। রাজনীতির পর ক্রীড়াঙ্গনে ভারতের বৈরী আচরণে হতাশ বাংলাদেশের জনগণ। মুস্তাফিজুর রহমান ভাইকে যে বাদ দিল, এটা অবশ্যই নোংরা পলিটিক্সের কারণে আমাদের ভাই ভিকটিম হলো। যে কোনো প্রতিবেশী দেশ বা কোনো দেশের মাঝখানে রাজনৈতিক অস্থিরতা মাঝে মাঝে বিরাজ করা এটা স্বাভাবিক, কিন্তু এইটা আসলে আপনার ক্রীড়াঙ্গনে বা আদার্স যে সেক্টরে এইখানে প্রভাব বিস্তার করা আসলে মোটেও উচিত না। একটা প্লেয়ারে সাইন করার পর তারপর রিলিজ করছে, জিনিসটা আমার একটা প্লেয়ারের জন্য অনেক অসম্মানের জনক। মুস্তাফিজ কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তার আইপিএলে নিজেকে প্রুভ করার কোনো দরকার নাই, সে অলরেডি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের কট্টর জাতীয়তাবাদেরই বহিঃপ্রকাশ বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এএসএম আলী আশরাফ। পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক সরকার এখন টিকে আছে, তারই ধারাবাহিকতা আমরা দেখি প্রতিবেশী দেশ ভারতে এখন ধর্মভিত্তিক জাতীয়তাবাদী একটা সরকার আছে, সেখানে যারা এই বিষয়টাকে পুঁজি করছে। তো এটা হচ্ছে তারই একটা এক্সপ্রেশন। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এর বদলে হাইব্রিড মডেল হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব ক্রিকেট বোর্ডের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে বাড়ছে শীতের প্রকোপ, কমছে রাত ও দিনের তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। শীতজনিত রোগ এড়াতে শিশুদের অযথা বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময় তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হুসনা বেগম 3 মাস বয়সের লাবিবের দাদি। এই ছোট্ট শিশুকে নিয়েই রাজধানীর শিশু হাসপাতালে তিনি আজ 18 দিন যাবত। আমি আজকে 18 দিন থেকে হাসপাতালে। সমস্যা ঠান্ডার থেকে বলছে নিউমোনিয়া। তার মতো আরো অনেকে হাসপাতালে রাত দিন পার করছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট্ট শিশু নিয়ে। 3 দিন আগের জ্বর ছিল, আর এরপরে দেখতেছি ওর পেট খারাপ, টয়লেটে অনেক নরম হয়েছে। এরপর থেকে ওর 7-8 ঘন্টায় প্রস্রাব করে নেয়। তো আমরা সন্দেহ করছি ডিহাইড্রেশন, এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসছে। আগে অল্প ছিল, আর 6 মাস অল্প ছিল, এখন 5-6 দিন ধরে গাড়াই গেছে, নিউমোনিয়া হয়েছে। তো আজকে 8 দিন ধরে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া শুষ্ক থাকায় শিশুরা নিউমোনিয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার প্রবণতা নিয়ে অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাছাড়া আউটডোর বেসিসে যে রোগীগুলো বেশি দেখা যাচ্ছে যে টনসিলের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, এগুলো বাচ্চা নিয়ে সাধারণত আসছে, যেটাকে আমরা বলি গলায় ব্যথা, কানে ব্যথা। শিশুদের নিরাপদে রাখতে এমন আবহাওয়ায় অযথা বাড়ির বাইরে না গিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। অনেকেরই ধারণা যে শীতের ভিতরে সমস্ত জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা একটা বদ্ধ করে ফেলে, এর ভিতরে কিন্তু আবার এই রোগ প্রবণতাটা বেশি দেখা যায়। ভেন্টিলেশন, ওয়েল ভেন্টিলেশন রুম থাকতে হবে। চিকিৎসকদের এই সতর্কবার্তা এমন সময়ে যখন সারা দেশে তাপমাত্রা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সূর্যের তাপ পৃথিবীতে সঠিকভাবে পৌঁছাতে না পারায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না, ফলে দিনের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 9.5 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেশ কয়েকদিন ধরে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস
এবং ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত বাড়ার ইঙ্গিত দিলেন এই আবহাওয়াবিদ। আগামী 6-7 তারিখের দিকে তাপমাত্রা আরও একটু অবনমন হতে পারে, কমতে পারে, ফলে এ সপ্তাহে শীতের অনুভূতির তীব্রতা চলমান থাকতে পারে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রংপুরের শীত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, শীতে হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখছেন আপনাদের রংপুর, আমাদেরকে জানাবেন। এখন আছি রংপুর নগরীর যে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রংপুর এবং দিনাজপুর মহাসড়কে। এই জায়গাটিতে যদি আপনাকে বলি যে রংপুর নগরী সহ রংপুর বিভাগের যে 8টি জেলার কারণে কিন্তু এই মৎস্য ব্যবসায়ী, কৃষি খামারে যারা কাজ করে তারা ঘর থেকে বের হতে পারছে না, কাজ করতে পারতেছে না। এই অঞ্চলের মানুষেরা কিন্তু খুব বিপাকে পড়েছে। জেরিন, এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। আবারও খেলার খবর। লিটন দাসকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি জাকির আলী অনিক এবং নাজমুল হোসেন শান্তর। জাকিরের পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। আর দলে ডাক পেয়েছে সাইফুদ্দিন। এদিকে টপ অর্ডারে লিটন, সাইফের সঙ্গে আছেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন। মিডল অর্ডারে ভরসা হিসেবে থাকছেন তাওহিদ হৃদয় এবং শামীম পাটোয়ারি। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষ। ঢাকায় 161 জনের প্রার্থিতা বৈধ, বাতিল 81টি। কাল থেকে আপিলের সুযোগ। দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক, জানালেন উপদেষ্টা। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 53 টাকা। ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, এটি বিশ্ব রাজনীতিতে বিরল ঘটনা, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এবং মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারত ক্রীড়াঙ্গনে উত্তেজনা। টি-20 বিশ্বকাপে দল পাঠাচ্ছে না বিসিবি, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।